প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত এশিয়ার 4 দেশ চীন, নেপাল, ভারত ও পাকিস্তান। প্রবল বৃষ্টিতে চীন ও নেপাল সীমান্তে আকস্মিক বন্যা ও ভূমিধসে 8 জন নিহত এবং 20 জন নিখোঁজ হয়েছেন, যাদের মধ্যে 14 জন নেপালি এবং 6 জন চীনা নাগরিক। এছাড়া চীনে ঘূর্ণিঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে 2 দিনের টানা বৃষ্টিতে ডুবে গেছে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার অনেক এলাকা। টানা বৃষ্টি, বন্যা ও ভূমিধসে পাকিস্তানেও বাড়ছে মৃতের সংখ্যা। শারমিন স্বপ্নার রিপোর্ট। কদিনের প্রবল বৃষ্টিতে চীন ও নেপাল সীমান্তে দেখা দিয়েছে আকস্মিক বন্যা। ভেঙে গেছে দুদেশের মধ্যে সংযোগকারী ফ্রেন্ডশিপ ব্রিজ। নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, দেশটির ভুটেকশি নদীতে আকস্মিক পানি বাড়ায় ও পাহাড়ি ঢলের কারণে বন্যা হয়েছে। নদীটির প্রবাহ এতটাই তীব্র ছিল যে অনেক এলাকা তলিয়ে গেছে এবং যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এদিকে এই ঘটনায় নিখোঁজ হন কয়েকজন চীনা শ্রমিক ও নেপালের কিছু পুলিশ সদস্য। নেপালের সেনাবাহিনীর মুখপাত্র রাজা রাম বসনেত জানান, দুর্ঘটনার পর 11 জনকে উদ্ধার করা হয়। এদিকে চীনে ঘূর্ণিঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। 2 দিনের টানা বৃষ্টিতে ডুবে গেছে কলকাতার অনেক এলাকা। এছাড়া পানিতে ভাসছে রাজ্যের দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকাও। জলপাইগুড়ির তিস্তা নদী সংলগ্ন এলাকায় জারি করা হয়েছে সতর্কতা। রেড অ্যালার্ট জারি হয়েছে দীঘা সহ দক্ষিণ 24 পরগনার সমুদ্র উপকূলবর্তী এলাকায়। দক্ষিণ এশিয়ার আরেক দেশ পাকিস্তানেও দুর্যোগ চলছে। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, 26 জুন থেকে টানা বৃষ্টি, ভূমিধস ও ঘরবাড়ি ধসে অন্তত 79 জন মারা গেছেন, যাদের মধ্যে 38 জন শিশু। শারমিন স্বপ্না, 71। যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্যায় নিহত সংখ্যা 110 ছাড়িয়ে গেছে। নিখোঁজ সংখ্যাও ছাড়িয়েছে 160 জনের বেশি। এছাড়া নিউ মেক্সিকো অঙ্গরাজ্যেও বন্যা ভয়াবহ আকার ধারণ করেছে। বৃষ্টি অব্যাহত থাকায় উদ্ধার কার্য কঠিন হয়ে পড়েছে। এতে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা করা হচ্ছে। বিস্তারিত প্রতিবেদনে। আকস্মিক বন্যায় ভয়াবহ পরিস্থিতি যুক্তরাষ্ট্রের টেক্সাসে। বাড়ছে মৃতের সংখ্যা। আবহাওয়া অনুকূলে না থাকায় এবং 5 দিন পেরিয়ে যাওয়ায় জীবিত কাউকে উদ্ধারের আশাও ফুরিয়ে আসছে। তবুও নিখোঁজদের খোঁজ করছেন স্বজনরা। গুয়াদালুপের পানি হঠাৎ করে এমনভাবে বেড়ে গেল আর সবকিছু ভেসে গেল। আমার ভাতিজা, তার স্ত্রী এবং তাদের 2 ছেলেকে কোথাও খুঁজে পাচ্ছি না। এখন আশায় আছি হয়তো তাদের খোঁজ মিলবে। 5 দিন হয়ে গেল, আমার মা আর বাবাকে এখনো পাইনি। হুট করে এত পানি চলে এসেছে ঘরের ভেতর, তখন আর কিছুই করার ছিল না। আমাদের আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধব সবাই বাবা মার সন্ধান করছি। জানি না কি পরিস্থিতি সামনে অপেক্ষা করছে। এদিন টেক্সাসের কের কাউন্টিতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন রাজ্যটির গভর্নর। জানান, টেক্সাস জুড়ে বন্যা পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে 20টিরও বেশি রাজ্য সংস্থা। নিখোঁজ প্রত্যেক মানুষকে খুঁজে না পাওয়া পর্যন্ত উদ্ধার কার্যক্রম চলবে বলেও জানান তিনি। তবে ঝড় বৃষ্টি অব্যাহত থাকায় উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে উদ্ধার কর্মীদের। এর মধ্যেই ওই অঞ্চলে আরও বৃষ্টি ও বজ্রঝড়ের পূর্বাভাসও দেওয়া হয়েছে। এছাড়া নিউ মেক্সিকোতেও বন্যা পরিস্থিতি ধীরে ধীরে ভয়াবহ রূপ নিচ্ছে। পানির তোড়ে ভেসে যাচ্ছে বাড়িঘর, গাছপালা। আবহাওয়া দপ্তর জানিয়েছে, প্রাণহানিতে তারা মর্মাহত। সংস্থাটি বৃহস্পতিবার একাধিক ব্রিফিং করেছে এবং ওই দিন বিকেলে বন্যা সতর্কতা জারি করেছিল বলে জানিয়েছে। তবে প্রশ্ন রয়ে গেছে, সেসব সতর্কতা কতজন মানুষের কাছে পৌঁছেছিল। যদিও আবহাওয়াবিদরা দাবি করছেন, জটিল আবহাওয়া পরিস্থিতিতে কোন এলাকায় কি ঘটতে পারে তা নির্ভুলভাবে বলা কঠিন এবং লোকজনকে আগেভাগে সতর্ক করে প্রস্তুত করা আরও চ্যালেঞ্জিং ব্যাপার। চৈতি সরওয়ার, 71। গ্রিসে চলছে ভয়াবহ তাপপ্রবাহ।
তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে দেশটির প্রাচীন দুর্গ অ্যাক্রোপলিস সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে। এদিকে স্পেন, ইতালি ও ফ্রান্সে গরম অসহনীয় হয়ে উঠেছে। স্পেনে সোমবার স্থানীয় সময় রাত থেকে তীব্র বাতাসের কারণে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল। দেশটির কাতালোনিয়া অঞ্চলে ভয়াবহ আকার ধারণ করেছে এই দাবানলটি। এতে এরই মধ্যে 2000-এর বেশি হেক্টর জমি পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য দমকল কর্মীরা কাজ করে যাচ্ছেন। এছাড়া দাবানলের কারণে দেশটির অন্যান্য শহরের 2000 মানুষকে পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া ভয়াবহ দাবানলের কারণে ফ্রান্সের দ্বিতীয় বৃহত্তম শহর মার্সেইয়ের প্রায় 1750 একর জমি পুড়ে গেছে এবং 10টিরও বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। গাজায় ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনের মধ্যে সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা করতে দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসে ট্রাম্পের সাথে দেখা করেছেন নেতানিয়াহু। চলতি সপ্তাহের শেষে এই যুদ্ধবিরতি হবে বলে দাবি করছেন ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ। অন্যদিকে হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধবিরতি হতে আরও সময় লাগবে বলে জানিয়েছে কাতার। এদিকে গত 24 ঘন্টায় ভূখণ্ডটিতে আরও শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন, একই সাথে আহত হয়েছেন আরও 3.5 শতাধিক। বিস্তারিত শারমিন স্বপ্নার প্রতিবেদনে। অবরুদ্ধ গাজা ভূখণ্ডে যুদ্ধবিরতির কথা বলা হলেও ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসন চলছেই। গত 24 ঘন্টায় আরও 3 শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন 3.5 শতাধিক। স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েলি হামলায় অনেক মৃতদেহ এখনও ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকর্মীরা নিরাপত্তাজনিত কারণে সেখানে পৌঁছাতে পারছেন না। অন্যদিকে গাজায় সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা করতে দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসে বৈঠক করেছেন ট্রাম্প ও নেতানিয়াহু। মঙ্গলবার সন্ধ্যায় 1 ঘন্টারও বেশি সময় ধরে চলে সে বৈঠক। তবে এই বৈঠকের বিষয়ে বিস্তারিত জানা না গেলেও মার্কিন মন্ত্রিসভার এক বৈঠকে ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ দাবি করেন, গাজা উপত্যকায় চলতি সপ্তাহের শেষেই যুদ্ধবিরতি হবে। এদিকে 60 দিনের যুদ্ধবিরতি নিয়ে কাতারের রাজধানী দোহায় হামাস ও ইসরায়েলের মধ্যে মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনা চললেও যুদ্ধবিরতি হতে আরও সময় লাগবে বলে জানিয়েছে কাতার। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, যুদ্ধবিরতির আলোচনায় কিছুটা অগ্রগতি হয়েছে। গাজায় কারা ত্রাণ সহায়তা পৌঁছে দেবে সেটি নিয়ে হামাস ইসরায়েল একমত হয়েছে। তবে অন্যান্য বিষয় নিয়ে এখনও আলোচনা চলছে। শারমিন স্বপ্না, 71। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই দাবি করেছেন, পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে কোনো বৈঠকের অনুরোধ করেনি। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, তেহরানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ইরান মার্কিন পক্ষকে কোনো বৈঠকের অনুরোধ করেনি। এর একদিন আগে হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে বৈঠক শেষে ট্রাম্প বলেন, ইরানের সাথে বৈঠকের সময় নির্ধারণ করা হয়েছে, তারা কথা বলতে চায়, একটি সমাধান খুঁজতে চায়। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিও এ সময় যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় বসার সম্ভাবনা নাকচ করেছেন। চীনের কাছ থেকে ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা হাতে পেয়েছে ইরান। এক আরব গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন, গেল 24 জুন ইরান ইসরায়েল যুদ্ধবিরতির পর চীনের তৈরি ওই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তেহরানে পাঠানো হয়েছে। ওই কর্মকর্তা জানান, চীন থেকে সারফেস টু এয়ার মিসাইল, ব্যাটারি প্রতিরক্ষা ব্যবস্থা পাচ্ছে ইরান। তবে চীন থেকে ইরান কতগুলো প্রতিরক্ষা ব্যবস্থা পেয়েছে সেই বিষয়ে এখনও কোনো কিছু নিশ্চিত করেনি তারা। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের আরব মিত্ররা জানত যে তেহরান তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার ও শক্তিশালী করার চেষ্টা করছে। হোয়াইট হাউসকেও ইরানের অগ্রগতির বিষয়ে অবহিত করা হয়েছে। ইরানের তেলের সবচেয়ে বড় ক্রেতা চীন। মার্কিন জ্বালানি তথ্য সংস্থা দেওয়া তথ্য অনুযায়ী ইরানের প্রায় 90% অপরিশোধিত তেল ও কনডেনসেট চীনে রপ্তানি হয়। 13 জুন ইরানের পারমাণবিক স্থাপনা ও সামরিক অবকাঠামোতে বড় আকারের বিমান হামলা চালায় ইসরায়েল। পাল্টা জবাব হিসেবে তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এরপর 12 দিনের সংঘাত শেষে যুদ্ধবিরতিতে সম্মত হয় ইরান ইসরায়েল। আর সেই যুদ্ধের অভিজ্ঞতায় বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন ইসরায়েলি বিমান বাহিনীর এক পাইলট। আরও জানাচ্ছেন ঋতু সাহা। ইরান ইসরায়েলের একটি জনবহুল এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সময় সাক্ষী হয়েছিলেন এই পাইলট।
ইরান থেকে নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্র হামলা দেখতে পান তিনি। এটি ইসরায়েলের একটি শহরের আবাসিক ভবনে বিস্ফোরিত হয়। মুহূর্তের মধ্যেই ভবনটি মিশে যায় মাটির সাথে। ক্ষতিগ্রস্ত হয় আশেপাশের বেশ কিছু ভবন। আমরা আকাশ থেকে ভবনগুলোকে বিস্ফোরিত হতে দেখেছি। পরে জানতে পারি এতে অনেক ইসরায়েলি হতাহত হয়েছেন। ইসরায়েলের টেলনাফ বিমান ঘাঁটিতে রয়টার্সের সাথে কথা বলার সময় এই পাইলট বলেন, ইরানের ওপর ইসরায়েলের অভিযানের লক্ষ্য ছিল দেশটির ক্ষেপণাস্ত্র অবকাঠামো, পারমাণবিক হুমকি এবং এই অঞ্চলে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর কার্যকলাপ দমন করা। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বৈধভাবে তাদের সব অভিযান পরিচালনা করে। আমরা ইসরায়েল রাষ্ট্র ও তাদের নাগরিকদের জন্য যা কিছু হুমকি শুধুমাত্র তার উপরেই হামলা চালাই। এটা আমাদের সামরিক লক্ষ্য। তবে আমরা কখনোই চাই না আমাদের হামলায় কোনো বেসামরিক নাগরিক হতাহত হোক। যতটা সম্ভব এটা কমিয়ে আনার চেষ্টা করি। তিনি আরো বলেন, তার এই স্কোয়াড্রন ইরানে ইসরায়েলের অভিযানের প্রথম 24 ঘন্টা অংশ নিয়েছিল এবং পরে তা গাজা, উত্তর ইসরায়েল সহ অন্যান্য অঞ্চলে এবং ইয়েমেনের হুমকির বিরুদ্ধে আরও অভিযান চালায়। আমরা ইরানের আকাশে আছি। এর অর্থ হলো ইসরায়েলের বেসামরিক নাগরিকদের রক্ষা করার জন্য কাজ করছি। আমরা তাদের বোমা হামলার লক্ষ্যবস্তু হচ্ছি। তবে দিন শেষে আমাদের মূল লক্ষ্য হলো ইসরায়েলকে রক্ষা করা এবং এখানে শান্তি বজায় রাখা। গেল 13 জুন ইরানের উপর বিমান হামলা শুরু করে ইসরায়েল। এরপর 12 দিন দুদেশের মধ্যে চলে হামলা পাল্টা হামলা। তবে এই সংঘাতে অনেকটাই সক্রিয় ছিল ইসরায়েলের প্রতিবেশী দেশগুলো। ইসরায়েলের সীমানায় প্রবেশের আগেই অনেক ড্রোন ও মিসাইল ভূপাতিত করে তারা। তার মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও জর্ডান অন্যতম। ঋতু সাহা, 71। আফগানিস্তানে তালেবানের 2 শীর্ষ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক ফৌজদারি আদালত আইসিসি। এদের একজন হলেন তালেবানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্ডজাদা এবং আরেকজন প্রধান বিচারপতি হাকিম হাক্কানি। তাদের বিরুদ্ধে নারী নিপীড়নের অভিযোগ আনা হয়েছে। মঙ্গলবার নেদারল্যান্ডসের হেগ ভিত্তিক আদালত আইসিসি বলেছে, 2021 সালে আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকে হিবাতুল্লাহ আখুন্ডজাদা এবং আব্দুল হাকিম হাক্কানি নারীদের প্রতি নিপীড়নমূলক আচরণের মধ্য দিয়ে মানবতা বিরোধী অপরাধ করেছেন। ওই সময় তারা মেয়েদের শিক্ষা বঞ্চিত করা সহ নানা ক্ষেত্রে বিধি নিষেধ আরোপ করে। এর প্রতিক্রিয়ায় আফগানিস্তান তালেবান বলেছে, তারা আইসিসিকে স্বীকৃতি দেয় না। আদালতের পরোয়ানাকে স্পষ্টতই বিশ্বজুড়ে মুসলিম ধর্মবিশ্বাসীদের জন্য অপমান আখ্যা দিয়েছে তারা। শতাধিক দেশের পণ্যে বাড়তি শুল্ক আরোপের সময়সীমা আর পেছানো হবে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেয়া এক বার্তায় তিনি বলেছেন, 1 আগস্ট থেকেই কার্যকর হবে শুল্ক। ট্রাম্প জানান, যেসব দেশকে চিঠি পাঠানো হয়েছে তারা যেন বুঝে নেয় এটি চূড়ান্ত সিদ্ধান্ত। শুল্ক আরোপের বিষয়ে নতুন করে কোনো ছাড় বা সময় দেওয়া হবে না বলে জানান তিনি। এই চিঠিতে ট্রাম্প আরও বলেছেন, যদি কোনো দেশ তাদের বাণিজ্য নীতি পরিবর্তনের প্রস্তুতি দেখায় তবে যুক্তরাষ্ট্র এই চিঠির বিষয়বস্তু পর্যালোচনার কথা ভাবতে পারে। সম্পর্কের উপর ভিত্তি করে এই শুল্ক বাড়তেও পারে, কমতেও পারে। কেনিয়ার সরকার বিরোধী বিক্ষোভে অন্তত 31 জন নিহত ও 107 জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির মানবাধিকার কমিশন। মঙ্গলবার এক বিবৃতিতে মানবাধিকার কমিশন KNCHR এ তথ্য জানায়। রাজধানী নাইরোবি এবং এলডোরেট শহরে বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় কমপক্ষে 532 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় KNCHR। এর আগে সোমবার দেশটির গণতান্ত্রিক আন্দোলন সাবাসাবার 35তম বর্ষপূর্তি উপলক্ষে বিক্ষোভের আয়োজন করা হয়।